দর্শক, সিজেড এন এর বিশ্বকাপ উৎসবের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রুবেল আবিদ। আমাদের সঙ্গে আছেন এটিএন নিউজের ক্রীড়া সম্পাদক পবিত্র কুণ্ডু। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলবো তার সঙ্গে। পবিত্রতা, আপনি কেমন আছেন? ভালো আছি, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ রুবেল। আমরা কথা বলবো গতকাল রাতে এবং আজকে সকালে যে ম্যাচগুলো হয়ে গেছে এবং আজ রাতে আর আগামীকাল সকালে যে ম্যাচগুলো হবে সেগুলো নিয়ে। তো আমি সবার আগে বলতে চাই স্পেনের কথা। স্পেন 4-0 গোলে গতকাল রাতে সৌদি আরবকে হারিয়েছে। ইয়ামাল গোল করেছেন, ওরাই জাবাল গোল করেছেন। মানে সব মিলিয়ে স্পেন কি নিজেদের ছন্দে ফিরে পেয়েছে বলে আপনি মনে করেন? অবশ্যই স্পেনের নিজেকে ফিরে পাওয়া বা ছন্দে ফেরার ব্যাপারটা ছিল কিন্তু সময়ের ব্যাপার, যে কখন তারা ফিরবে। মানে কেপ ভার্দের সঙ্গে প্রথম ম্যাচটা যখন তারা গোল শূন্য ড্র করলো, যেভাবে সমালোচনার কাঁটায় তারা বিদ্ধ হলো, তারপরে একটা গেল রব কিন্তু উঠে গিয়েছিল যে এই স্পেন, হ্যাঁ, এরাই বিশ্বকাপ জিতবে। কিন্তু কোয়ালিটিকে ক্লাসকে আপনি কখনো কিন্তু চাপিয়ে রাখতে পারবেন না। সেটা সৌদি আরবের সঙ্গে ম্যাচে তারা কিন্তু দেখিয়ে দিল। এবং আমি যেটা ধারণা করেছিলাম যে 5-6 গোলে জিতবে স্পেন। তো 5 গোল তো হয়েই গিয়েছিল প্রায়। হ্যাঁ, ফেরান্ত রয়েছে। ওইটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে দীর্ঘ সময় ভিআরে ওইটা অ্যানালাইজ করেছে। 3 মিনিট আমি ঘড়ি ধরে দেখলাম যে প্রায় 3 মিনিট ওই একদম প্রায় ভিআরে দেখেছি। কিন্তু একবার গোল দিয়ে দিল, তারপর আবার পরে যখন ডিক্লেয়ার করলো গোলটা বাতিল হলো, নতুবা তো 5-0 গোলে জিততো। জি। এবং স্পেনের এই নিজেদের ফিরে পাওয়ার ব্যাপারটি ছিল কোচ দে লা ফুয়েন্তে। কেপ ভার্দের সঙ্গে প্রথম ম্যাচে উনি তার আসল একাদশটা কিন্তু মূল 11টা কিন্তু চুজ করতে পারেননি, মাঠে নামাতে পারেননি। সেটার পেছনেও কারণ ছিল। এটা অন্যতম একটা কারণ লামিন ইয়ামালের চোট ছিল। চোট থেকে মাত্রই ফিরেছেন, মানে ওনাকে তো আর শুরু একাদশে রাখবেন না আর কি। হ্যাঁ, ওইটা নিয়ে তো একটু দ্বিধার মধ্যে ছিলেন যে একে তো তার বয়স হলো 18 বছর, তারপরে এরকম একটা ক্লান্তিকর একটি মৌসুম গেছে বার্সেলোনার হয়ে। বার্সেলোনার জয়ে দারুণ ভূমিকা রেখেছে, ইনজুরি থেকে ফেরেনি, যদি আবার ইনজুরিতে পড়ে যায়, তাই না? সেই জন্যে 71 মিনিটে ওই ম্যাচে কেপ ভার্দের সঙ্গে নামিয়েছিল, 71 মিনিটে। এবং তারপরে কি হলো, ওই 71 মিনিটের মধ্যেই কিন্তু কেপ ভার্দে করলো কি, যে তাদের একেবারে যে বাস পার্কিং, মানে খিলেটে বসে থাকলো, মানে চারদিক থেকে একদম ক্রস ফেলা হচ্ছে, দুই উইং থেকে ক্রস ফেলা হচ্ছে, একদম ভার্টিক্যালি ক্রস ফেলা হচ্ছে, গোল হচ্ছে না। ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, সেই গোলটা কিন্তু কেউ করতে পারছে না। এবং এটা কিন্তু একটা দ্বিধার জন্ম দেয়, একটা কনফিউশনের জন্ম দেয় যে কিভাবে আমরা এই ছোট দলের সাথে পারছি না, এই ছোট দলের আমরা রক্ষণ ভাঙতে পারছি না। এটা কিন্তু যার জন্য কিন্তু গোল হয়নি। বড় বড় প্লেয়াররাও কিন্তু এরকম মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করব। আসলে ফুটবলটা তো এমনই আর কি। এটা পর্তুগাল যখন ড্র করলো তখন ডিআর কঙ্গোর সঙ্গে, তখন ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রশ্ন করা হয়েছিল যে কিসের অভাব ছিল পর্তুগালের এই ম্যাচে। তখন ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন যে ফুটবল এমনই আর কি, ফুটবলে আমরাও হারতে পারি, তারাও হারতে পারে, আমরাও জিততে পারি, তারাও জিততে পারে। তো এইটা আমি জানতাম, যে আমি ধারণাই করেছিলাম যে এই ম্যাচে লামিন ইয়ামালকে নামাবে। শুধু লামিন ইয়ামাল না, আরেকজন কিন্তু গুরুত্বপূর্ণ খেলোয়াড়, একটু অবস্কিউর থাকে, দানি ওলমো। এবং দানি ওলমো কিন্তু একটা সব্যসাচী খেলোয়াড়, যেমন একদম মানে মাঝমাঠে যেটা সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারে, রাইট উইংয়ে খেলতে পারে, একদম মানে স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, আবার লেফটে খেলতে পারে। এদিন কিন্তু লেফট সাইডে খেলেছে। জি। এবং দানি ওলমো কিন্তু একটি বলও বানিয়ে দিয়েছে, যে যা থেকে গোল হয়েছে, ওইরাজাবালের প্রথম গোলটা। এই যে ব্যাপারটা হলো যে ডেডলকটা ভেঙে দিল কত মিনিটে, 10 মিনিটের মধ্যে। বা প্রান্ত থেকে কিন্তু ওই বলটা বাড়িয়েছিল ওইরাজাবাল, এবং কি সুন্দরভাবে কানেক্ট করে গোল করলো এই যে লামিনে। সাথে সাথেই কিন্তু স্পেনের কনফিডেন্স বেড়ে গেল, এবং কনফিডেন্স হাই যে না আমরা জিতবো। তারপরে তারা নিজেদের মতো খেললো একদম। তারপর সেই নিজেদের মতো খেললো, সেই ফ্লুইড। কিন্তু কেপ ভার্দে যে ওই ড্রটা ফ্লুক ছিল না, কেপ ভার্দের ড্রটা, সেটা কিন্তু তারা গতকাল দেখিয়েছে। তারা উরুগুয়ের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। কেপ ভার্দেকে কিন্তু এই বিশ্বকাপ শুরুর আগে কিন্তু সারপ্রাইজ প্যাকেজ হিসেবে ধরে নিয়েছি কেপ ভার্দে।
এবং কেপ ভার্দে দেখুন গোললেস রুখে দিল 2010-এর বিশ্ব চ্যাম্পিয়ন, 2021-এর বিশ্ব চ্যাম্পিয়ন, ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে। এবং তারা বলা হলো যে বাস পার্ক করেছে, যেটাকে বলা হয় যে একেবারে পায়ের জঙ্গল তৈরি করে। না, সেটা তো এটা তো খেলার অংশ, এটা তো কৌশলের অংশ। ছোট দল এটা করার চেষ্টা করবে, কিন্তু বড় দলের তো কাজ হবে যে আমি এই বাধা পেরিয়েই আমি গোল করব। তো এটা অবশ্যই কৃতিত্বের ছিল। আর তারপরে উরুগুয়ের সঙ্গে দেখালো যে ওইটা মোটেই ফ্লুক ছিল না, এবং প্রথম তারা কিন্তু লিড নিয়েছে এই ম্যাচে। তারাই 21 মিনিট না 22 মিনিটে প্রথম গোলটা কিন্তু করেছে কেপ ভার্দে। এবং কেপ ভার্দের ব্যাপারটা হলো যে সেফটি ফার্স্ট, স্বাভাবিক যে প্রথমে আমার রক্ষণটাকে সামলাতে হবে, দৃঢ় রাখতে হবে। তারপরে আমি রক্ষণের উপরে এরা খেলা হলো 4-2-3-1 4-2-3-1 ফরমেশনে। 4-2-4 মানে 4 ব্যাক এবং দুইজন হলো পিভট, ডাবল পিভট, তারপরে 3-1, একজন থাকে একদম লোন স্ট্রাইকার, সেও আবার প্রয়োজনে ব্যাক করে আর কি, রিট্র্যাক্ট করে। তো কেপ ভার্দে আফ্রিকা অঞ্চল থেকে ডি গ্রুপে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে কেপ ভার্দে। আর সবচেয়ে বড় কথা যে তাদের সাথে পর্তুগালের যে একটা ক্লোজনেস আছে, পর্তুগালের ফুটবলের সাথে তাদের সংস্রব আছে, তারপরে সংশ্লিষ্টতা আছে। আফ্রিকার তো তারা আফ্রিকা মহাদেশেরই, মানে সবকিছু মিলিয়ে কিন্তু কেপ ভার্দে ছোট দেশ হলো মানচিত্রে একদম একটা ছোট্ট দেশ, জনসংখ্যা এরকম কত 5 লাখের নিচে মনে হয়, এরকম 5 লাখের মতো। তো তারা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে, এটা কিন্তু আমি মনে মনে আমি ধরে রেখেছিলাম, এবং সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। নেক্সট শুক্রবার তারা যদি সৌদি আরবের সাথে ড্র করে শুধু, তাহলে কিন্তু প্রথমবার এসেই ইতিহাস গড়বে পরের রাউন্ডে যাওয়ার, নকআউট পর্বে যে কেপ ভার্দে। সুতরাং এই কেপ ভার্দেকে আপনি উড়িয়ে দিতে পারেন না। কেপ ভার্দে নট এ পুশ ওভার। আমি আরেকটা ড্রয়ের কথা বলবো, গতকাল ইরান এবং বেলজিয়াম, এই ড্রটা আপনার কাছে কেমন মনে হয়েছে? বিরক্তিকর ম্যাচ। আমি যতগুলো ম্যাচ দেখলাম এই বিশ্বকাপের সবচেয়ে বিরক্তিকর ম্যাচ। আমার ঘুম পাচ্ছিল। এই বেলজিয়ামের এত বড় একটি দল, এই বেলজিয়াম আমার চোখের সামনে 2018 বিশ্বকাপে বেলজিয়াম সেমিফাইনালে গেল। সে বেলজিয়াম এত বাজে খেললো যে সোনালী প্রজন্ম। আমার যতদূর মনে পড়ে 2018 বিশ্বকাপ মস্কোতে আপনি মানে রাশিয়াতে আপনি কভার করতে গিয়েছিলেন প্রথম আলোর হয়ে। হ্যাঁ, ওইটাই তো আমার সামনেই তো বেলজিয়ামের ওই মানে সেই দুর্দান্ত খেলা। এবং বেলজিয়ামের কোচ ছিল কিন্তু তখন রবার্তো ফার্নান্দেজ, যিনি কিন্তু এবার পর্তুগালের কোচ। রবার্তো মার্তিনেজ। এবং ওই দলটা কি অসাধারণ দল ছিল। আর সেই দলটার একটি কঙ্কাল মনে হলো যখনই ডিফেন্সে একেবারে আঁটো খিল এটে বসে থাকলো, মানে বাস পার্কিং করলো ইরান, আর মানে ভাঙতেই পারলো না। এটা কি দাদা আপনি কি মনে করেন যে এটা বয়স একটা ব্যাপার? বয়স অবশ্যই ব্যাপার। লুকাকু এদের তো বয়স হয়ে গেছে। লুকাকু প্রথম ম্যাচটাতে ওই যে একটা ড্র করলো, বেলজিয়াম কার সঙ্গে ড্র করলো এই ম্যাচটায়, প্রথম ম্যাচটায়, ওইখানে কিন্তু লুকাকুর কৃতিত্ব ছিল। লুকাকু নামার পরেই লুকাকু নেমে একদম ফার্স্ট টাচ ছিল কিন্তু তার, হ্যাঁ, ফার্স্ট ইকুয়ালাইজিং গোল, ফার্স্ট টাচ ছিল, কিন্তু ওইটা আবার ওন গোল হয়ে গেছে। মানে তার শটটাই তাদের ওই অপোনেন্টের গায়ে লেগে গোল হয়ে গেল। জি। তো সেই লুকাকুকে কালকে দেখলাম একেবারেই মানে স্থানুর মতো নড়তে চড়তে পারছেন না। আর লোন স্ট্রাইকার, আমি এখানে কোচের ট্যাকটিক্সেরও ভুল দেখি। রুডি গার্সিয়া, হ্যাঁ, কোচের ট্যাকটিক্সেরও ভুল দেখি, কারণ অ্যাটাকে কিন্তু আপনি লোন স্ট্রাইকার নিয়ে আপনি আজকাল পারবেন না। যখন অ্যাটাকে যাচ্ছেন আপনার সাহায্য করার জন্য নিচে থেকে কিন্তু যেতে হবে, মানে ম্যান বাড়াতে হবে, মিডফিল্ডার যাবে, উইং ম্যান অবশ্যই বাড়াতে হবে। এত মিস করলেও কেভিন ডি ব্রুইনে কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছেন, কিছু ব্যাড লাকও আছে। দুর্দান্ত খেলেছে ইরানের গোলকিপার, ওই লম্বা দীর্ঘ শরীর নিয়ে একদম মানে ফুল স্ট্রেচ করে কয়েকটা বল কিন্তু উনি রুখে দিয়েছেন। মিশর এবং নিউজিল্যান্ড ম্যাচটা নিয়ে 3-1 গোলে মিশর জিতেছে। মোহাম্মদ সালাহ একটা গোল করেছেন এবং একটা গোল করিয়েছেন। এই ম্যাচটার তো একটা বিশেষত্ব আছে যে 92 বছরের ইতিহাসে মিশর বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছে। মানে এটা নিয়ে একটু আপনি যদি। মিশর এটা কিন্তু তাদের 9ম ম্যাচ। মিশর কিন্তু বহু আগে 1934 সালে প্রথম বিশ্বকাপ খেলেছে। জি, মিশর
আফ্রিকার দেশ হিসেবে। 30 সালে প্রথম বিশ্বকাপ ওটা এবং প্রথম, সেকেন্ড বিশ্বকাপেই তারা দ্বিতীয় বিশ্বকাপে, এবং মিশর কিন্তু আফ্রিকার প্রথম দেশ বিশ্বকাপে খেলা। সেই মিশর তার কত বছর পরে 1990-এর বিশ্বকাপে দ্বিতীয়বার বিশ্বকাপ খেললো। পার্টিসিপেট করে এবং কোনো জয় পায়নি। কোনো ওই 1930 বলেন 1990 বলেন জিততে পারেনি। তারপরে 2018 সালে, এবং 2018 সালে মিশর কিন্তু একেবারে সৌদি আরবের কাছে বিধ্বস্ত হয়েছিল। মোহাম্মদ সালাহ তখন কত বড় স্টার, এবং সালাহর বিষণ্ণতা কিন্তু পুরো বিশ্বকাপে ছুঁয়ে গেল। মানে সালাহ এত বড় স্টার, সালাহ তখন রোমা থেকে লিভারপুলে গেছেন, গোলের পর গোল করছেন, দুর্দান্ত সেই সৌদি আরবের কাছে হারলো, তারপরে রাশিয়ার কাছে হারলো 3-1 গোলে। আমি ওই ম্যাচটা কাভার করেছিলাম। মানে তখন মনে হলো যে পৃথিবী শেষ হয়ে গেছে সালার কাছে। তারপর 2018, 2022 সালে তারা কোয়ালিফাই করতে পারেনি। অবশেষে 2026 বিশ্বকাপে এসে তারা নবম ম্যাচে, টোটাল মানে মোট নিরিখে নবম ম্যাচ, সেই নবম ম্যাচে এসে তারা জিততে পারলো, এবং এটা একেবারে ডিজার্ভেডলি, এবং তারা এটা ডিজার্ভ করে আসলে। মোহাম্মদ সালাহর মতো একজন, কি বলা যায়, অন্যতম বিশ্বসেরা ফরওয়ার্ড, মানে জিততে পারবে না, জয় নিয়ে শেষ করতে পারবে না তার খেলোয়াড়ি ক্যারিয়ার। একটা বিশ্বকাপেরও তো একটি ঋণ আছে, তাই না? অনেক বড় বড় খেলোয়াড়ের কাছে কিন্তু বিশ্বকাপেরও ঋণ থাকে, ফুটবলেরও ঋণ থাকে। তো সেই দাদা, আপনি যখন ফুটবলের ঋণের কথা বললেন, বিশ্বকাপের ঋণের কথা বললেন, বিশ্বকাপ বা ফুটবল দায় শোধের একটা ব্যাপার থাকে। অনেকেই এই দায়টা শোধেননি আর কি। ইউয়ান ক্রুইফ, জর্জ বেস্ট, আলফ্রেডো ডি স্টেফানো, অনেক জর্জ বেস্টের দল তো বিশ্বকাপে সুযোগই পায়নি, ইউসেবিও, অনেকের এটা হয়নি, লুইস ফিগো, আবার অনেকের হয়েছে আর কি, অনেকের ঋণই শুধেছেন। যেমন লিওনেল মেসির ঋণটা গত বিশ্বকাপে শোধ হলো, এবং একেবারে কি বলা যায় যে এখন দুহাত ভরে বিশ্বকাপ থেকে দিচ্ছে। এখন এইবারের বিশ্বকাপে দুজন আছেন, ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার। আপনি কি মনে করেন, এদের ঋণ কি এবার এই দুজনের একজনের ঋণ কি শোধ হতেই পারে? মানে বিশ্বকাপ হয় কি যে ওই যে ডেস্টিনি যেটাকে আমরা বলি, হ্যাঁ, ডেস্টিনি কি লিখে রেখেছে এটা তো কেউ বলতে পারে না। তবে এই সামর্থ্যের পরিপূরকও হতে হবে। বিশ্বকাপ ঋণ শোধ করার জন্য মুখিয়ে আছে ঠিকই, কিন্তু সেটা তো নিতে হবে, ওইটা নিতে হবে, সেই দলটা কেমন, নেয়ার মতো দল কিনা সেটাও দেখতে হবে। তো ডিআর কঙ্গোর সঙ্গে রোনালদোর দল, মানে পর্তুগাল, ওই সময় কিন্তু মানে ফিফা র্যাঙ্কিংয়ে 5-এ ছিল, কিন্তু 5-এ থেকে তারা শুরুটা করলো, তারপরে ওই ড্র করার পরে কিন্তু 2 ধাপ নিচে নেমে গেল। র্যাঙ্কিং কিন্তু একদম সাথে সাথে আপডেটেড হচ্ছে, এটা খেয়াল করেছেন কিনা ফিফা র্যাঙ্কিং। এবং ওইটা একেবারেই মানে কি বলা যায়, কুৎসিত একটা ড্র। মানে পর্তুগালের মতো একটা কমপ্লিট টিম, আমি বলবো যে গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স মিডফিল্ড, যেটা ডিফেন্সিভ মিডফিল্ড পিভট বলে, তারপরে কী সব অ্যাটাকিং প্লেয়ার, এত তাদের ফ্লেয়ার্স, এটা নিয়ে যে এরকম একটা কুৎসিত ড্র করবে এটা কিন্তু ভাবতে পারিনি। কালকে যেমন বেলজিয়ামের লুকাকুকে দেখলাম একেবারে স্থানুর মতো, মানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলো। রোনালদো ঠিক ওরকম আর কি, বল টাচ করেছিল 20-25 বার টাচ করেছিল নেইমার তো এখন পর্যন্ত মাঠের মধ্যে, কিন্তু ওই যে হ্যাঁ, আর দাদা নেইমার তো এখন পর্যন্ত মাঠে নামার সুযোগ পেল না আর কি। হয়তো পরের ম্যাচটাতে নামবে, আমরা শুনছি। পরের ম্যাচটাতে নামবে। পরের শেষ ম্যাচটা কার সাথে জানো? স্কটল্যান্ডের সঙ্গে নেইমার নামবে, এবং কোচ কার্লো আনচেলোত্তি উনি ঘোষণা করেই দিয়েছেন। দেখি তিনি কিভাবে শুরু করেন তার বিশ্বকাপটা, এবং সে বিষয়ে আমরা পরে কথা বলবো। একটা হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রিয়া, আর একটা হচ্ছে ফ্রান্স ইরাক। এই দুটি ম্যাচে মেসির সামনে এই মেসির ম্যাচটাতে অস্ট্রিয়ার বিপক্ষে একটা গোল করতে পারলে তিনি ক্লোসাকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতা হবেন। আর একটা আছে, সেটা হলো যে বিশ্বকাপে সর্বোচ্চ জয় পাবেন, ওটা কিন্তু 16-16 কিন্তু ইকুয়ালি। মিরোস্লাভ ক্লোসা 16টি জয় পেয়েছিলেন, 16টি গোল করেছিলেন, এবং মেসি তার সাথে একেবারেই লকহর্ন, মানে সমান 16-16। তাহলে আজকে যদি মেসি আরেকটি গোল পান, এবং সেই গোলে বা মেসির গোল হোক আর না হোক, যদি আর্জেন্টিনা জেতে, তাহলে 17তম জয় পাবেন মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে
বিশ্বকাপে সর্বোচ্চ 17তম জয় পাবেন। আপনার কি মনে হয় মেসি কি গোল পাবেন, আর্জেন্টিনা কি জিতবে আজ? মেসি গোল পেতেই পারেন। যারা একটি যুগের নির্দেশক, আসলে একটি যুগকে ডিকটেট করে, মানে আর মেসি তো আসলে মেসিকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না, এলিয়েন আর কি। অনেক বলা হয় না ভিন গ্রহের। আমি মেসির কয়েকটা বিশ্বকাপেই তো মেসিকে দেখলাম, খুব কাছ থেকেই মেসিকে দেখেছি। এবং মেসির কিন্তু আমি 3টা বিশ্বকাপে দুইটা বিশ্বকাপে 2018, 2022, 2010 3টা বিশ্বকাপে আমি মেসিকে খুব কাছ থেকে অনুশীলন করতে দেখেছি, মেসির খেলা দেখেছি। আমি 2010 সালেও আমি বলেছিলাম, কিন্তু প্রথম আলোতে আমি লিখেছি যে মেসি কোনো গোল পায়নি, কিন্তু আমার চোখে আপনি 2010 বিশ্বকাপটাও কভার করেছিলেন, 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মাঠ থেকে। এবং আমি বলেছিলাম যে সবচেয়ে বেশিবার বলের টাচ করেছে কে? মেসি। সবচেয়ে ক্রিয়েটিভিটির পরিচয় কে দিয়েছে? মেসি। মেসির রোলটা তো আসলে 2010 সালে ওরকম ছিল না যে তাকে গোল করতেই হবে, তাই হ্যাঁ, বল ঠিক বানিয়ে তাই। দেবে, হ্যাঁ, সেটা আর কি। তো সামহাও গোল তিনি পাননি 2010-এ। 2018-তে একটি গোল পেয়েছিলেন এবং সেটাই লাইফ লাইন দিয়েছিল আর কি মেসিকে। মেসি না, আর্জেন্টিনাকে। নাইজেরিয়ার সাথে যে গোলটা করলেন, নাইজেরিয়ার সাথে গোলটা করলেন, মনে আছে? এটা হলো সেন্ট পিটার্সবার্গে। সেন্ট পিটার্সবার্গে। তো সেটা তাদের লাইফ লাইন দিল, নতুবা তো মানে গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়ে যেত। মেসি তো আনবিলিভেবল দাদা, আমরা অবশ্যই মেসিকে ব্যাখ্যা করা যায় না, এবং মেসিকে আসলে এমন একজন খেলোয়াড়, সব খেলোয়াড়কে তো ব্যাখ্যা করা যাবে না, এটা তো আমরা জানি। এরকম আরেকজন হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, এবং তিনি নামবেন হচ্ছে ইরাকের বিপক্ষে আজকে রাত 2টোয়। মেসি যেমন 16 গোল নিয়ে নামছেন আজকের ম্যাচটিতে, এমবাপ্পে নামছেন 14 গোল নিয়ে। এবার যে গোলের সর্বোচ্চ গোলের রেকর্ড যে ভেঙে যাচ্ছে, এটা মনে হয় এটা তো এখন সময়ের ব্যাপার। এটা সময়ের ব্যাপার। তার কারণ কি, শেষ পর্যন্ত আপনি মেসির ক্ষেত্রেই দেখেন না, মেসি মানে প্রথম ম্যাচেই, গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মেসি 3টা হ্যাটট্রিক করে, এবং প্রথম তার হ্যাটট্রিক করে তিনি 16 গোল পেয়ে গেলেন। 13 ছিল আর 3টা গোল নিয়ে সর্বোচ্চ 16 গোল রেকর্ডে ক্লোসাকে ছুলেন। এখন এই গ্রুপ পর্বে কিন্তু আরও 2টা ম্যাচ আছে, তো 2টা ম্যাচের মধ্যে একটি গোল হলেই তো 17 হয়ে যায়। আচ্ছা, তারপরে একটা রাউন্ড এবার বেশি আছে, রাউন্ড অফ 32, যেটা প্রথম নকআউট, তারপরে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল। এই পর্যন্ত গেলে তো অবশ্যই আপনার নতুন মাইলস্টোন, তাই না? এবং এখন দেখার বিষয় যে বিশ্বকাপ শেষে রোনালদো, মেসি নাকি এমবাপ্পে, কে সর্বোচ্চ গোলদাতা থাকেন আর কি, মানে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কার হয়, কারণ এটা তো লড়াইটা তো চলবে। না, আমার মনে হয় এমবাপ্পে এবং রোনালদোর সঙ্গেই চলবে আর কি। আর এবার গোল্ডেন বুটকে জিতবে, এটা নিয়েই তো আবার একটা এসে গেছে, কারণ সব বড় বড় স্ট্রাইকাররা কিন্তু গোল পাচ্ছেন। এদিকে এমবাপ্পে, তারপরে হ্যারি কেইন, তারপরে হল্যান্ড, হ্যাঁ আর্লিং হল্যান্ড, তারপরে ভিনিসিয়াস জুনিয়র, মেসি। মানে সুতরাং এইবার গোল্ডেন বুট, এই লড়াইটাও বেশ, এটা কিন্তু দারুণ একদম, মানে গ্রুপ স্টেজ থেকে কিন্তু জমে উঠেছে। অনেকে বলছে যে হ্যারি কেইন, কেউ বলছে যে এমবাপ্পে। তবে আমার মনে হয় যে দলটা বেশি দূর যাবে সেই দলের থেকেই মানে গোল্ডেন বুটও মানে পাবে কেউ, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কিলিয়ান এমবাপ্পে, কারণ কিলিয়ান এমবাপ্পে সাচ এ ওয়ান্ডারফুল ফিনিশার। ম্যাচে যে 2টো গোল তিনি করেছেন, 2টো গোলই তো অসাধারণ ছিল, মানে এবং মিনিমাম চান্সটাকে উনি কাজে লাগিয়েছেন। আর সবচেয়ে বড় কথা যে উইং তো তাদের উইঙ্গার দারুণ, তিনি নিজে উইংয়ে খেলেন, মাঝখানে চলে আসেন। সুতরাং আমার বাজি কিন্তু যে গোল্ডেন বুট এবারও ওই কিলিয়ান এমবাপ্পেই পাবেন। দাদা, অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে এসে কথা বলার জন্য, এই দারুণ বিশ্লেষণ করার জন্য। আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানে শেষ করব। দর্শক, আমাদের বিশ্বকাপ উৎসবের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে একই সময়ে।